অক্টোবর 2015 আমেরিকার গোয়েন্দা সিআইএ পরিচালক জন ব্রেননের ব্যক্তিগত মোবাইলে একটি অজানা নাম্বার থেকে কল আসে। ফোনের ওপাশে ছিল একটি বাচ্চা, যে জানায় সে সিআইএ এর সমস্ত সিস্টেম হ্যাক করে ফেলেছে। প্রথমে মনে হয়েছিল এটি হয়তো একটি প্র্যাঙ্ক কল, কিন্তু এই ফোনটি যদি কোনো সাধারণ মানুষের কাছে যেত তাহলে হয়তো তা হালকাভাবে নেওয়া যেত। কিন্তু জন ব্রেনন তখন ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক। এমন একজন ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নাম্বার জানা এবং তাতে কল দেওয়া কোনো ছোটখাটো বিষয় নয়। এই কাজটি করেছিল দুটি অল্প বয়সী কিশোর, যারা সিআইএ এর সিস্টেম হ্যাক করে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারকে নাকানি চুবানি খাইয়েছিল। কিন্তু কারা ছিল সেই দুই বাচ্চা, কি জন্য এই হ্যাক করেছিল এবং কিভাবে তারা এমন দুঃসাহসিক কাজটি করলো, এটি জানবেন ক্রিয়েটিভ টিভির আজকের ভিডিওতে। সিআইএ যখন কিশোর হ্যাকারটির কাছে দাবি জানতে চায় তখন সে বলে আমেরিকা যেন মধ্যপ্রাচ্যে বিশেষ করে ফিলিস্তিনে হামলা বন্ধ করে এবং বিশ্বকে শান্তিতে থাকতে দেয়। তার ফোন কলের মাঝেই সিআইএ বুঝে গিয়েছিল যে তাদের সিস্টেম হ্যাক হয়েছে। এই হ্যাকিং সিআইএ যুক্তরাষ্ট্রের জন্য কতটা ক্ষতি এনেছিল তা ভিডিওর শেষ অংশে জানতে পারবেন, তাই ভিডিও একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফোন কল শেষ হতেই পুরো মার্কিন সরকার ও সিআইএ নড়ে চড়ে বসে, এর জন্য যে একজন কিশোর যদি বিশ্বের সবচেয়ে গোপনীয় সংস্থাগুলোর একটি হ্যাক করতে পারে তবে সেটি সিআইএ এর জন্য লজ্জার বিষয় হবে। এখানে বলে রাখা ভালো, সিআইএ এর এজেন্টরা কেবল তখনই নিজেদের হার স্বীকার করে যদি তাদের পরিচয় কখনো প্রকাশ পেয়ে যায়। তাদের নিরাপত্তা এতটাই কঠোর যে ভার্জিনিয়ায় অবস্থিত সিআইএ এর হেডকোয়ার্টারের ভিতরে একটি স্টারবাকস শাখা রয়েছে, যেখানে অফিসারদের এমন কাপে কফি দেওয়া হয় যে কাপে কোম্পানির নামও লেখা থাকে না, তাও শুধুমাত্র নিরাপত্তার খাতিরে। এই কাপগুলোর উপরে না কোনো থাকে লোগো, না থাকে কোনো এজেন্টের নাম। এর মূল কারণ হলো যাতে এই কাপগুলো স্ট্রেস করে প্রেসিডেন্টদের পরিচয় বা অবস্থান না জানা যায়। এখন আপনি নিজেই কল্পনা করতে পারেন যে সিআইএ এত ছোট ছোট বিষয়ে কতটা সতর্কতা অবলম্বন করে। সেক্ষেত্রে তাহলে তাদের সিস্টেম হ্যাক হয়ে যাওয়া কতটা বড় ঘটনা হতে পারে। যখন তদন্ত শুরু হলো তখন জানা গেল এই হ্যাকিংয়ের কলটি এসেছিল আমেরিকা থেকে অনেক দূরের একটি শহর, ইংল্যান্ডের লেস্টারশায়ার থেকে। আর এই কাজটি করেছিল মাত্র 15 বছর বয়সের একটি ছেলে, যে নিজেকে ক্রেকা নামে পরিচয় দিত এবং সে একটি হ্যাকিং কমিউনিটি তৈরি করেছিল যার নাম ছিল ক্রেকার্স উইথ অ্যাটিটিউড। কিন্তু প্রশ্ন হলো, এই ছেলে সিআইএ কে কিভাবে হ্যাক করলো আর কেন করলো? এটি জানার জন্য আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে, সাল 2008, যেখান থেকে এই ঘটনার শুরু। 2008 সালে আমেরিকার ভার্জিনিয়া টেস্টে ছিল আরেক কিশোর যার নাম ছিল হাজাজ। বলে রাখা ভালো, এটি হ্যাকারের একটি ছদ্মনাম, তার আসল নাম ভিডিওর শেষ অংশতে জানানো হবে। হাজাজ ছিল ভিডিও গেমে দারুণ আসক্ত। গেমে জেতার জন্য সে গেমের প্রোগ্রামিং কোডে ঢুকে বিভিন্ন পরিবর্তন করতে শুরু করে, যেমন কাউন্টার স্ট্রাইকের মতো অনলাইন গেমসে সে নিজের মতো করে নিয়ম বদলে ফেলত এবং খুব সহজেই গেম জিতে যেত। অর্থাৎ সে চিট কোড তৈরি করত এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতে চাইতো। এসব কিছুই সে শিখেছিল শুধুমাত্র ইন্টারনেট থেকে। হাজাজ নামের এই ছেলেটা অনুপ্রাণিত হয়েছিল অ্যানোনিমাস নামের একটি বিখ্যাত হ্যাকিং গ্রুপ থেকে, যারা 2008 সালের দিকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অ্যানোনিমাস গ্রুপ প্রায় খবরের শিরোনামে চলে আসতো। তারা নিজেদের মত প্রকাশ করার জন্য বড় বড় ওয়েবসাইট হ্যাক করত এবং সেখানে নিজেদের বার্তা দিয়ে দিত। এসব দেখে হাজাজ এতটাই মুগ্ধ হয়েছিল যে সেও হ্যাকিং জগতে পা রাখার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে ছোটখাটো ওয়েবসাইট হ্যাক করা শুরু করে, কিন্তু তার লক্ষ্য ছিল আরও বড় কিছু করার। সে নিজেও একটি হ্যাকিং গ্রুপে যোগ দেওয়ার চেষ্টা করতে থাকে। হাজাজের মনে ছিল প্রযুক্তি নিয়ে প্রচণ্ড আগ্রহ, কিন্তু তার এই আগ্রহ একসময় বিপথে যেতে শুরু করে। সে অ্যানন সেক নামে একটি হ্যাকিং গ্রুপে যোগ দেয়, যারা এর আগেও বহুবার বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করেছিল, তবে এদের বেশিরভাগ কার্যকলাপ ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই গ্রুপ বটনেট নামক এক ধরনের প্রযুক্তি ব্যবহার করত, যার মাধ্যমে তারা ইন্টারনেটে ভাইরাস ছড়িয়ে দিত। এই ভাইরাস যখন কোনো কম্পিউটার প্রবেশ করত তখন সেই কম্পিউটার সম্পূর্ণরূপে অ্যানন সেকের নিয়ন্ত্রণে চলে যেত। ভাইরাসের মাধ্যমে এইসব কম্পিউটারে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি হতো, যাকে বলা হতো বটনেট। যেহেতু হাজাজ এই গ্রুপের সদস্য ছিল তাই সে এই বটনেটের অ্যাক্সেস পেয়ে যায়। একদিন হাজাজ লক্ষ্য করে যে এই বটনেটের একটি কম্পিউটার কানাডার একটি মেডিকেল কলেজের। সে কিছুটা চেষ্টা করে ওই কলেজের আর্থিক নথিতে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে সে দেখে যে কলেজটি এখনও শিক্ষার্থীদের কাছ থেকে $9 মিলিয়ন বেশি অর্থ আদায় করেনি। হাজাজ এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি নিজের কবজায় নিয়ে নেয় এবং কলেজের মূল কম্পিউটার থেকে তা মুছে ফেলে। এ ছিল হাজাজের প্রথম সফল হ্যাক, আর এই এক ঘটনার ফলে পুরো কলেজের প্রশাসন ধসে পড়ে। যদিও প্রথম হ্যাকটি হাজাজ মজার ছলেই করেছিল, তবে সে পরের হ্যাকটি করেছিল রাগের বশে। 2014 সালে ডেনমার্ক সরকার একটি লজ্জাজনক আইন পাশ করে, যে আইনে পশুদের সাথে যৌন নিপীড়ন বৈধ করা হয়। এই খবরে সারা বিশ্বের পশু অধিকার কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। হাজাজ নিজেও একটি কুকুর পালত যাকে সে খুব ভালোবাসত। এই আইন তার মনে গভীর আঘাত করে।
রাগে ক্ষুব্ধ হয়ে হাজাস তার গ্রুপের সঙ্গে মিলে ডেনমার্ক সরকারের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে এবং সেখানে বড় বড় অক্ষরে লিখে দেয়, আপনি কি জানেন আপনার সরকার পশুদের উপর যৌন নিপীড়নের অনুমতি দিয়েছে। শুধু এটুকুই নয়, বরং হাজাস নামে এক হ্যাকার যখন ডেনমার্ক সরকারের এই বিতর্কিত আইনটির বিপক্ষে তৈরি হওয়া ওয়েবসাইটগুলোর উপর সাইবার হামলা চালিয়ে একে একে সেগুলো বন্ধ করে দেয়, তখন বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ডেনমার্কের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক হয়ে যায়। এই ঘটনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ডেনমার্কের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা শুরু হয়। মানুষ নানাভাবে ডেনমার্ক সরকারের সমালোচনা করতে থাকে। অবশেষে ডেনমার্ক সরকার এই চাপে আর টিকে থাকতে পারেনি এবং পরের বছরই তারা এই আইনটি প্রত্যাহার করতে বাধ্য হয়। এই ঘটনার মাধ্যমে হাজাস প্রথমবারের মতো নিজের উদ্দেশ্যে সফল হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই কৃতিত্ব অনেকেই অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপকে দিতে শুরু করে, কারণ তখন ওই গ্রুপটি নিয়মিত খবরের শিরোনাম হচ্ছিল। এই ব্যাপারটা হাজাজের একদমই পছন্দ হয়নি, কারণ সে এত বড় একটি কাজ করলো কিন্তু কৃতিত্ব কেউ অন্য আরেকজনকে দিচ্ছে। তবুও সে হাল ছাড়েনি, বরং নিজের কাজ চালিয়ে যেতে থাকে। অন্য অনেক হ্যাকারের মতো হাজাসও নিজের নাম পরিচয় কখনো প্রকাশ করতো না। সে জানতো হ্যাকিংয়ের কারণে যদি কোনোদিন ট্রেস হয়ে যায় তাহলে তার ফলাফল ভয়াবহ হতে পারে। তাই সে কখনো নিজের বাসার ওয়াইফাই ব্যবহার করতো না, বরং সে একটি স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন কিনে তার নিজের বাড়ি থেকে অনেক দূরে ইনস্টল করেছিল। এরপর একটি প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে সেই কানেকশন ব্যবহার করত। তার কম্পিউটারও ছিল অত্যন্ত সুরক্ষিত, এমনকি এই নিরাপত্তা ব্যবস্থার কারণে তার কম্পিউটার চালু হতে 30 মিনিট পর্যন্ত সময় লাগত। কিন্তু নিজের গোপনীয়তার জন্য এই অপেক্ষা তার কাছে কোনো সমস্যাই ছিল না। এখন পর্যন্ত আপনি গল্পের দুটি চরিত্র সম্পর্কে জেনেছেন। একজন হলো ক্রেকা, যিনি ইংল্যান্ডে থাকেন, আর একজন হাজাস, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। 2013 সালের আগে তারা কেউ কাউকে চিনত না, কিন্তু একটি ঘটনার মাধ্যমে তারা একত্রিত হয়। এই ঘটনাটি ঘটিয়েছিল এডওয়ার্ড জোসেফ স্লেগেন, যিনি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একজন কম্পিউটার ইন্টেলিজেন্স কনসালটেশন ছিলেন। আমেরিকান সরকারের একটি প্রজেক্টে কাজ করার সময় তিনি জানতে পারেন যে সিআইএ প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য গোপনে সংগ্রহ করছে এবং এই সংস্থাটি মানুষের ব্যক্তিগত তথ্য গোপনে সংরক্ষণ করে এবং পরে তা নিজেদের স্বার্থে ব্যবহার করে, অথচ এটা ব্যবহারকারীরা জানতেও পারে না। এডওয়ার্ড সিআইএর গোপন কাহিনী ফাঁস করতে চেয়েছিলেন, তবে তিনি এটাও জানতেন আমেরিকায় বসে এই কাজ করা নিরাপদ নয়। এটি করলে হয় তাকে মেরে ফেলা হবে, না হয় গোপন তথ্য ফাঁস হওয়ার অপরাধে তাকে জেলে পাঠানো হবে। এই ভয় তিনি ছুটি নিয়ে হংকং চলে যান, যেখানে তিনি একজন সাংবাদিকের সামনে আমেরিকার এই গোপন তথ্য বিশ্বের সামনে প্রকাশ করে দেয়। এই খবর প্রকাশ হতে পুরো বিশ্বে হইচই পড়ে যায়। মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ তাদের ব্যক্তিগত ডেটা তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছিল এবং তাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছিল। এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ হাজাস ও ক্রেকা নামের দুই হ্যাকার একে অপরের সঙ্গে যোগাযোগ করে। তারা সিদ্ধান্ত নেয় আমেরিকান সরকার ও সিআইএকে একটি শিক্ষা দিতে হবে। তারা সিআইএকে অনুভব করাতে চেয়েছিল যে যখন কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় তখন কেমন লাগে। হাজাস ও ক্রেকার উদ্দেশ্য এক ছিল। হাজাস আমেরিকার দ্বারা তার জনগণের গোপনীয়তা লঙ্ঘনের প্রতিশোধ নিতে চেয়েছিল, আর ক্রেকা চেয়েছিল গাজায় হামলা চালানোর বদলা নিতে। তাদের দুজনেরই শত্রু ছিল আমেরিকান সরকার। তাদের প্রথম পদক্ষেপ ছিল আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর জেমস ক্ল্যাপারের ফোন নাম্বার প্রকাশ করে দেওয়া, যেন যে কেউ সহজেই গুগল করে তার নাম্বার পেয়ে যায়। এরপর তারা আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে টার্গেট করার সিদ্ধান্ত নেয়, আর সেই ব্যক্তি হলেন সিআইএর ডিরেক্টর জন ব্রেনন। ক্রেকা ইন্টারনেটে জন ব্রেননের সম্পর্কে অনুসন্ধান করতে শুরু করে এবং তার একটি পাবলিক ফোন নাম্বার খুঁজে পায়। সে দেখে এটি ভেরিজন নামক একটি আমেরিকান মোবাইল অপারেটরের নাম্বার। এরপর সে নিজেকে সেই কোম্পানির একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে ভেরিফাইড ইন্টারন্যাশনাল টেক টিমে ফোন করে জানায় যে একজন কাস্টমারের সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করা হয়েছে, কারণ তার সিস্টেমে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। ভেরিজনের টিম তার পরিচয় যাচাই করতে একটি পিনকোড চায়, যা ক্রেকা আগে থেকেই হ্যাক করে জেনে ফেলেছিল। আর যাচাইয়ের পর ভেরিজন জন ব্রেননের ব্যক্তিগত তথ্য ক্রেকার সঙ্গে শেয়ার করে। এখন ক্রেকার কাছে ছিল ব্রেননের অ্যাকাউন্ট নাম্বার, বিকল্প মোবাইল নাম্বার, ঠিকানা এবং ব্যাংক কার্ডের শেষ 4টি ডিজিট। এর পরের ধাপ ছিল জন ব্রেননের ইমেইল হ্যাক করা। সে জানে ইমেইল অ্যাক্সেস পেতে হলে ওই 4টি ডিজিট দরকার। ক্রেকা মুহূর্তের মধ্যেই ওই ইমেইল অ্যাড্রেসে প্রবেশ করতে সক্ষম হয়। এখন তার হাতে পড়েছে সিআইএ এর ডিরেক্টর জন ব্রেননের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট। ক্রেকা সেই প্রাইভেট অ্যাকাউন্ট খুলে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে সংরক্ষিত রয়েছে গুরুত্বপূর্ণ ও গোপন সব সরকারি নথিপত্র। আরও কিছু সিআইএর অফিসারদের তথ্য, তাদের সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং সরকার থেকে আসা গোপন নির্দেশনাও তার হাতে এসেছে। এদিকে জন ব্রেনন তখন বুঝে গেছে যে তার ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
তিনি সঙ্গে সঙ্গেই তার অ্যাকাউন্ট বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ক্রেকা ইতিমধ্যে সমস্ত ডেটা ডাউনলোড করে ফেলেছে। এরপর ক্রেকা একের পর এক সব অফিসিয়াল ডকুমেন্ট জনসম্মুখে প্রকাশ করতে শুরু করে। এতে গোটা আমেরিকা তোলপাড় শুরু হয়ে যায় এবং CIA পুরো বিশ্বের সামনে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে। এখন তাদের জন্য হ্যাকারদেরকে খুঁজে বের করা বাধ্যতামূলক হয়ে পড়ে। তারা যে কোনো মূল্যে দ্রুততম সময়ে দোষীদেরকে ধরতে চায়, কিন্তু কোনো সঠিক তথ্য বা ক্লু পাচ্ছিল না তারা। জন ব্রেননকে ফোন করার কয়েকদিনের মধ্যেই ক্রেকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের 9,000 এবং FBI এর 20,000 এজেন্টের ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করে দেয়। এসব করেও ক্রেকা নিশ্চিন্তে তার জীবন কাটিয়ে যাচ্ছিল। তার ধারণা ছিল তাকে ধরা সম্ভব নয়, কিন্তু ওইদিকে হাজার, যে কিনা US এর একজন বাসিন্দা, সে ক্রমশ চিন্তিত হয়ে পড়ছিল। তার মনে হচ্ছিল যদি ধরা পড়ে যায় তাহলে বড় বিপদে পড়বে। হয়তো তারা কখনো ধরা পড়তো না যদি না হাজাজ একটি ভুল করে বসতো। একদিন মদ্যপ অবস্থায় হাজাজ তার একটি বন্ধুকে বলে ফেলে যে CIA হ্যাক করার পিছনে ওরই হাত রয়েছে। ব্যাস এই একটা ভুলেই হাজাজ ও ক্রেকা দুজনের কপালে বিপদ নেমে আসে। কয়েকদিনের মধ্যে FBI হাজাজের ঘরে হানা দেয় এবং তাকে ধরে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় ক্রেকার নামও সামনে আসে। পরে ব্রিটিশ পুলিশের সাহায্যে ক্রেকাকে গ্রেপ্তার করা হয়। ক্রেকার আসল নাম কেন গ্যাম্বল এবং হাজাজের নাম জাস্টিন গ্রোল লিবারম্যান। বয়স কম হয় ক্রেকাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়, আর হাজাজ যেহেতু সরকারি CIA হ্যাকিংয়ে যুক্ত ছিল না, তাই তাকে 5 বছরের সাজা দেওয়া হয়। আর দুজনেই জেল থেকে মুক্ত হয়ে সাইবার সিকিউরিটিতে নিজেদের ক্যারিয়ার গড়ে তোলে। আপনার কি মনে হয় ওরা যা করেছে সেটি সঠিক ছিল নাকি ভুল ছিল? আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ক্রিয়েটিভ টিভির এই ভিডিওতে আপনারা আগের মতোই প্রচুর লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে এরকম দুর্দান্ত আরও একটি ভিডিওতে। তাই এরকম ভিডিও পরবর্তীতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।